গুড মর্নিং এভরিবডি। আমরা আজকের সমযোজী বন্ধন নিয়ে আমরা আলোচনা করব। এই ভিডিওতে তোমরা এমন কিছু কোশ্চেন পাবে যেগুলো কিন্তু ইউনিক কোশ্চেন এবং যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই তোমাদের পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে এবং বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে তোমাদের এটা শেয়ার করতে হবে, কারণ এটার মধ্যে অনেক কিছু ইউনিক কোশ্চেন থাকবে। ধরো হাইড্রোজেন অণু, এই হাইড্রোজেন অণু কীভাবে গঠিত হয় ভালো করে ফলো করো। হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ কক্ষে একটা ইলেকট্রন আছে, এরও একটা আছে। এ যদি একে একটা ইলেকট্রন দিয়ে যায়, এ কিন্তু হিলিয়ামের গঠন কাঠামো পেয়ে যাবে, কিন্তু এর তো কিছু হবে না। তাহলে এমন একটা সিস্টেমে আসবে যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি পার্ট 1-এ। এ একটা ইলেকট্রন দেবে, এ একটা ইলেকট্রন দেবে, দিয়ে একটা জোড় গঠন করবে। সেই জোড়টা উপর এই দুজনের অধিকার থাকবে। হয়ে গেল এইচ এইচ। সমযোজী বন্ধনই হচ্ছে প্রকৃত বন্ধন, কারণ এখানে ইলেকট্রন অংশগ্রহণ করে এবং দুজনের মধ্যে একটা বন্ধন গঠিত হয়। একে বলছি আমরা সমযোজী এক বন্ধন। অক্সিজেনের ক্ষেত্রে দেখো, ও বাইরে ককে করে আছে, অক্সিজেনের 8, 2, 6 ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে। আর একটা অক্সিজেন এখানে লুইস ডট আমি করছি না কেন, না একই পরমাণু বলে। তাহলে এর সঙ্গে এর একটা জোড় হলো, এর সঙ্গে এর একটা জোড় হলো, 2, 4, 6, 8, 2, 4, 6, 8। তাহলে দাঁড়িয়ে গেল আমার এই অক্সিজেন অক্সিজেন, এই জায়গাতে এদের ইলেকট্রন জোড়গুলো থাকবে। তাহলে হয়ে গেল এন এন ও সিঙ্গেল বন্ড, আবার একটা বন্ড সিঙ্গেল বন্ড, ও সমযোজী দ্বিবন্ধন। তাহলে এখানে একটা কোশ্চেন দেখো, বন্ধন গঠনের জন্য তাহলে ন্যূনতম কখানা ইলেকট্রন লাগে, দুখানা। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, এটা সমযোজী ত্রিবন্ধন। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের 7, 2, 5। তাহলে নাইট্রোজেন দেখো 1, 2, 3, 4, 5 হলো। আর একটা নাইট্রোজেন দেখো 1, 2, 3, 4, 5 হলো। তাহলে এর সঙ্গে এর জোট বন্ধনী হলো, এর সঙ্গে এর বন্ধনী হলো, এর সঙ্গে এর বন্ধনী হলো। ক্লিয়ার? তাহলে এইটা নাইট্রোজেন, এটা নাইট্রোজেন। হলো। তাহলে কি দাঁড়ালো আমার, এন ট্রিপল বন্ড এন। ক্লিয়ার? এটা সমযোজী ত্রিবন্ধন। এবার আছে, আমরা তো গেলাম মৌলিক অণুর ক্ষেত্রে, এবার যৌগিক অণুর ক্ষেত্রে গিয়ে দেখি। ধরো আমি তোমাকে বলছি NH3, NH3 ভালো করে ফলো করো, NH3। এখানে একটা আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো পরীক্ষার জন্য। NH3 কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, নাইট্রোজেনের 7, 2, 5 ভালো করে ফলো করো। এই নাইট্রোজেনের 5টা আছে, 1, 2, 3, 4, 5। তার সঙ্গে কখন হাইড্রোজেন যুক্ত আছে, এখানে একটা হাইড্রোজেন দিলাম, একটা ইলেকট্রন, এ পাশে দিলাম একটা ইলেকট্রন, এ পাশে দিলাম একটা ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে এর সঙ্গে এর জোড় হলো, এর সঙ্গে এর জোড় হলো, এর সঙ্গে এর জোড় হলো। ক্লিয়ার? তাহলে আমার দাঁড়ালো কেন্দ্র পরমাণু নাইট্রোজেন, হাইড্রোজেন, 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 নাইট্রোজেন, হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এই দুটো ইলেকট্রন কিন্তু রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করেনি। তাহলে এখানে দাঁড়ালো আমার এটা এটা এটা। তাহলে আমার দাঁড়ালো এন এইচ এইচ এইচ। ঠিক আছে? BCl3 দেখো, BCl3 বোরন ট্রাইক্লোরাইড, কেন্দ্রীয় পরমাণুকে
বোরনের বাইরের কক্ষে কটা আছে? মোট 5টা। 2 3, দেখো বোরনের 3টা, 1 2 3 হলো। ক্লোরিন 7টা, 1 2 3 4 5 6 7। ক্লোরিন 1 2 3 4 5 6 7। ক্লোরিন 1 2 3 4 5 6 7। তাহলে এর সঙ্গে এর জোড় হলো, এর সঙ্গে এর জোড় হলো, এর সাথে এর জোড় হলো, ঠিক? তাহলে দাঁড়ালো কি আমার? এই যে বি সিএল সিএল সিএল। তোমরা ভালো করে ফলো করে তো বাবা, ভালো করে ফলো করে দেখো। বোরনের কেন্দ্রীয় পারমাণবিক কটা ইলেকট্রন হলো? 2 4 6। উদ্দেশ্য ছিল কটা করার? হয়েছে? অষ্টক সূত্রের ব্যতিক্রম, অষ্টক সূত্রের ব্যতিক্রম BCl3। তার মানে অষ্টক পূর্তি হয়নি। এর অষ্টক পূর্তি করার জন্য কটা ইলেকট্রন লাগবে? সেই 2টো ইলেকট্রন কে নিয়ে অপেক্ষা করছে? নাইট্রোজেন, অ্যামোনিয়া, অ্যামোনিয়া। তাহলে এ যদি এই 2টো ইলেকট্রন একে দিয়ে দেয় তাহলে এর অষ্টক পূর্তি ঘটে যাবে। পরীক্ষার কোশ্চেন হচ্ছে অ্যামোনিয়া কেন BCl3 সঙ্গে বিক্রিয়া করে? না, BCl3-তে দেখা গেছে তার কেন্দ্রীয় পরমাণু বোরনের অষ্টক পূর্তি হয়নি। অষ্টক পূর্তির জন্য 1 জোড়া ইলেকট্রনের প্রয়োজন। আবার অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে, যেটা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ। তাহলে এ কি করবে? এই ইলেকট্রন জোড়টাকে দিয়ে দিতে পারে কাকে? আমি একদম সচে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের একদম পার্ট 1-এ আলোচনা করেছিলাম। এটা এমন ধরনের বন্ধনী যে বন্ধনীতে সবসময় জোর সংখ্যক ইলেকট্রন দান করবে। জোর সংখ্যক ইলেকট্রন দান করে সেটা কি বন্ধনী হয়? অসমযোজী। তড়িৎদ্বৈতে কি হয়? ইভিন নাম্বার দিতে পারে, অড নাম্বার দিতে পারে, জোর সংখ্যা দিতে পারে, বিজোড় সংখ্যা দিতে পারে। আমরা NaCl এর ক্ষেত্রে দেখেছিলাম এনে কটা দিয়েছিল? একটা। ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে ক্যালসিয়াম কটা দিয়েছিল? 2টো। তাহলে তড়িৎদ্বয়ী যৌগের ক্ষেত্রে দাতা পরমাণু ইলেকট্রন দেবে জোড় সংখ্যায় বা, কিন্তু এটা সবসময় কি সংখ্যায় দেবে? এইটা আছে অসমযোজী বন্ধন। এই জন্য BCl3 NH3 সঙ্গে বিক্রিয়া করে। বিজ্ঞানী লুইস বলেছে, বিজ্ঞানী লুইস তিনি বলেছেন যে যৌগের অন্তত 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার প্রবণতা থাকে, দান করার প্রবণতা, এখানে অ্যামোনিয়া দান করছে তো, তাকে বলা হয় লুইস ক্ষার। তাহলে অ্যামোনিয়া লুইস ক্ষার। ওই লুইসই বলেছে যে যৌগের অন্তত 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণের প্রবণতা আছে, গ্রহণের প্রবণতা, তাকে বলা হয় লুইস অ্যাসিড। তাহলে BCl3 কি? কারণ তাতে 1 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেওয়ার প্রবণতা আছে, তাহলে এর নাম হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড। অ্যাসিড তো ক্ষারকে প্রচন্ড ভালোবাসে, অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া হবে, এই জন্য NH3 BCl3 এর সঙ্গে বিক্রিয়া করি। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? বলো। নেক্সট দেখো আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম কেন BCl3 NH3 এর সঙ্গে বিক্রিয়া করে। নেক্সট দেখো, আমি যদি কার্বন ডাইঅক্সাইডের গঠনটা পর্যালোচনা করি, কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু চেনার উপায় একটাই, একটা যৌগে যে পরমাণুর সংখ্যা কম সে কেন্দ্রীয় পরমাণু। যেমন পরিবারের পিতা একজন হয়, ছেলে পুলে একাধিক হতে পারে, কিন্তু পিতাকে একজন, তার মানে কেন্দ্রীয় পরমাণু পিতা। তাহলে পরিবারের যেমন কেন্দ্রীয় পরমাণু পিতা, তেমনি যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুকে যার পরিমাণটা কম আছে। কার্বনের বাইরে মোট কটা ইলেকট্রন? 6টা। 2 4, দেখো 1 2 3 4। অক্সিজেন বাইরে কক্ষে কটা আছে? 6টা। 2 4 5 6। আরেকটা আছে দেখো 1 2 3 4 5 6। এর সঙ্গে এর জোড় হলো,
এর সঙ্গে এর জোড় হলো, এখানে দেখো এর সঙ্গে এর জোড় হলো, এর সঙ্গে এর জোড় হলো। দেখো কার্বনে 8টা হয়ে গেছে, 2 4 6 8। অক্সিজেন দেখো 2 4 6 8। এই অক্সিজেনে দেখো 2 2 4 6 8। তাহলে এটাকে আমি কেমন লিখবো? এটাকে আমি লিখবো অক্সিজেন। এ কার্বন অক্সিজেন অক্সিজেন, কার্বন অক্সিজেন অক্সিজেন হলো। আমার দাঁড়ালো হচ্ছে সি ডাবল বন্ড ও ডাবল বন্ড। আর একটা করছি দেখো এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড হলো। এবার আমি এটা করছি SO2। সালফারের হচ্ছে মোট কত? সালফারের হচ্ছে আমার 16, 2 8 6। দেখো 1 2 3 4 5 6। অক্সিজেন দেখো 1 2 3 4 5 6। আর একটা অক্সিজেন দেখো 1 2 3 4 5 6। তাহলে এর সঙ্গে এর জোড় হলো, এর সঙ্গে এর জোড় হলো, এর সঙ্গে এর জোড় হলো, এর সঙ্গে এর জোড় হলো। ভালোভাবে ফলো করো। এস ও ও, এস ও ও হলো। হলো। তাহলে আমার কি দাঁড়ালো? এস ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, উপরে এক জোড়া ইলেকট্রন আছে। কিন্তু অরিজিনালি SO2 এর হচ্ছে গঠনটা আছে এরকম, এরকম গঠন। কোশ্চেনটা এখানে কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক, সালফার ডাই অক্সাইড কৌণিক কেন? না এটা তো ব্যাখ্যা হলো না, সেটা সবাই তো দেখতে পাচ্ছি আছে। কার্বন ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বন, তার সর্ববহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টা। 4টার 4টাই সমযোজী বন্ধন করতে ব্যয়িত হয়েছে। সালফার ডাই অক্সাইডের কেন্দ্রীয় পরমাণু সালফার, তাই তো? সালফার তার সর্ববহিষ্ঠ কক্ষে কটা আছে? 6টার মধ্যে 4টা রাসায়নিক বন্ধন করতে ব্যয়িত হয়েছে। এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে। বন্ধন কি দিয়ে তৈরি গো? তাহলে বন্ধনের প্রকৃতি ঋণাত্মক না ধনাত্মক? ঋণাত্মক। এক্ষেত্রে দেখো ঋণাত্মক এবং ধনাত্মক আছে, তার মাথার উপর ঋণাত্মক এবং ঋণাত্মক আছে, মাথার উপর ঋণাত্মক আছে। তাহলে এইরকম ছিল, মাথার উপরে আছে, তার মানে এর সঙ্গে এর একটা বিকর্ষণ বল কাজ করে। বিকর্ষণ, রিপালশন বিটুইন বন্ডিং পেয়ার অফ ইলেকট্রন অ্যান্ড লোন পেয়ার অফ ইলেকট্রন। মানে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড় নিঃসঙ্গ ইলেকট্রনের জোড়ের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। বলে পাখি তার ডানা ভেঙে গেছে, ঝড়ে ভেঙে গেছে, হয়ে কৌণিক হয়ে গেছে। দ্যাট ইজ আনসার। সমযোজী বন্ধন হচ্ছে সাধারণ, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে। সাধারণত তরল এবং গ্যাসীয় হয়। এর গণনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে কম, অপেক্ষাকৃত কম। তড়িজয়ী যৌগরা যেমন জলে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে দ্রবীভূত হয় না। এই জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জল দ্রবীভূত হয় না। তড়িজয়ী যৌগগুলি জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে, এরা কিন্তু করে না। তড়িজয়ী বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ ছিল না, এর নির্দিষ্ট অভিমুখ আছে। তড়িজয়ী বন্ধনীতে আমরা বলেছিলাম যে প্রকৃত বন্ধনী বলা যায় না, কিন্তু সমযোজী বন্ধনকে প্রকৃত বন্ধনী বলা যায়। বুঝছে? তাহলে তোমরা এই সমযোজী বন্ধনটা নিয়ে ভালো করে চর্চা করো। এবং এর পরের দিন আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে হাজির হব, সেটা আমি একটু বলে দিচ্ছি। কীটা নিয়ে হাজির হব? VSEPR থিওরি, এই থিওরিটা নিয়ে আলোচনা করব। এইটা যে ভিডিওটা যে মিস করবে তার কিন্তু সমযোজী বন্ধন না পড়াটাই বিফলে যাবে। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এবং ওই দিন তোমরা এমন কিছু ইউনিক কোশ্চেন পারবে যেগুলো তোমরা যৌগ দেখলে বলে দেবে তার গঠন কেমন হবে, যৌগ দেখলে বলে যাবে যে সে রাসায়নিক বিক্রিয়া করবে কিনা। ততক্ষণ তোমরা ভালো করে ফলো করো,
বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।